আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার নেটওয়ার্কে প্রবলেম হলে এক সমস্যা, না হলে তো সব ঠিক আছে। তোমরা অলরেডি দেখছো যে জয়েন আছো গুগল ক্লাসরুমে, বেশিরভাগ স্টুডেন্টই গুগল ক্লাসরুমে জয়েন আছো। তো আমি কোশ্চেন দিলে অটোমেটিক তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, জাস্ট ওটার মধ্যে ঢুকে পরীক্ষাটা দিয়ে দিবা। আর পরীক্ষাটা কখন হবে সেটা আমি তোমাদেরকে জানাই দিব, হ্যাঁ আজকে বা কালকে জানাই দিব। এমন দিন পরীক্ষা দিব যেদিন তোমাদের অন্য কোনো সাবজেক্টের ক্লাস নেই। তো যাই হোক, তাহলে আজকে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, যে ক্যাপিটাল বাজেটিং এর যে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো। লেকচার শিটে চলে ভাইয়া যায়। আমাদের তো আগের অ্যাসাইনমেন্টের গুলো নাম্বারও দেন নাই, কত পাইছেন? নাম্বার যায় নাই তোমার কাছে? না ভাইয়া। লেকচার শিট দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বলো? হ্যাঁ ভাইয়া ফর্মুলা দেখা যাচ্ছে? জি। ওকে, ফর্মুলাগুলো একটু করে আবার রিভিউ করি, জাস্ট 1 মিনিট। পেব্যাক পিরিয়ড এনসিও বাই এনসিবি, এই সূত্রটা আজকে আছে। যখন ক্যাশ ফ্লো ইকুয়াল থাকবে তখন আমরা এই পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বললে এই সূত্রটা ইউজ করব। উপরে কিন্তু হেডলাইন দেওয়া আছে ইকুয়াল ক্যাশ ফ্লো। কেমন? ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসছে। তো আজকে অঙ্ক করতে গেলে দেখবা যে ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক আছে। যখন ক্যাশ ফ্লোটা অর্থাৎ প্রত্যেক বছরে ক্যাশ ফ্লোটা যখন সমান থাকবে তখন পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করতে বললে আমরা এই সূত্রটা ইউজ করব, এনসিও বাই এনসিবি। এনসিও মানে নেট ক্যাশ বেনিফিট ইচ ইয়ার, এনসিও সরি নেট ক্যাশ আউটলে, আর এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট ইচ ইয়ার। ঠিক আছে, এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট ইচ ইয়ার আর এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে। ঠিক আছে, তো কখনো কখনো প্রশ্নে এনসিওটা সরাসরি দিয়ে দেয়। সরাসরি দিয়ে দেয় মিনস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেয়া থাকে। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা সেটাকে আমরা এনসিও বলি। কিন্তু মনে রাখবা যখন প্রশ্নে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেয়া থাকে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকলে তখন ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে এনসিও বলা যাবে না। আমি আবার বলতেছি, কথাটা খুবই ইম্পর্টেন্ট। শুধু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে সেটাই এনসিও। আর যখন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে তখন শুধু ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে এনসিও বলা যাবে না, তখন এনসিও বের করতে হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে তখন তাকে এনসিও বলা হয়, বা যেটাকে অরিজিনাল ইনভেস্টমেন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা। আর যখন আনইকুয়াল ক্যাশ ফ্লো, আনইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক অনেকগুলো করছো, কোনো সমস্যা নেই। পেব্যাক রেসিপ্রোকাল এনসিবিটা এনসিবিটা তো ওই প্রত্যেক বছরে এভারেজ যেটা আসবে, এভারেজের যে সিএফএটিটা আসবে সেটাকে আমরা এনসিবি বলি। যে মনে করে 1 থেকে 10 বছরের সিএফএটি, টোটালটা না টোটাল না, মনে করে 1 থেকে 10 বছর সিএফএটি হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 বছর প্রত্যেক বছরই সমান 10,000 টাকা, ওই 10,000 টাকাকে আমরা বলবো এনসিবি। অর্থাৎ এনসিবিটা এখানে ইকুয়াল থাকে। আর ইকুয়ালের মানটা কিভাবে দেওয়া থাকে প্রশ্নে? ডাইরেক্ট বলে দেয় যে 1 থেকে 20 বছর 10,000 বা 1 থেকে 10 বছর 10,000। যে অঙ্কে প্রত্যেক বছরে ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট থাকবে সে অঙ্কে বলবো যে আনইকুয়াল। আর যে অঙ্কে ডাইরেক্ট 1 থেকে 5 বছর বা 1 থেকে 10 বছর একই অ্যামাউন্ট দেওয়া থাকে তখন সেটাকে আমরা বলবো ইকুয়াল। ঠিক আছে, বুঝছো এতটুকু? জি ভাইয়া। এরপর এআরআর এভারেজ রেট, পিবিআর হচ্ছে পেব্যাক পিরিয়ডের উল্টোটা। হ্যাঁ, পেব্যাক পিরিয়ডকে উল্টো করলে বা বিপরীত করলে পেব্যাক রেসিপ্রোকাল পাওয়া যায়। আর এআরআর হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন,
এভারেজ ইএটি বা এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি কিভাবে বের করে? টোটাল ইএটিকে অ্যাসেট লাইফ দিয়ে বা এক্সপেক্টেড লাইফ দিয়ে ভাগ করতে হয়। আর এভারেজ ইনভেস্টমেন্ট কিভাবে পাবো? নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল কস্ট অফ মেশিন বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড 2। অনেকে এখানে ভুলে সেলভেজ ভ্যালুর আগে মাইনাস লিখে দেয়। হ্যাঁ, সেলভেজ ভ্যালুর আগে মাইনাস হয় কখন? ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার সময়। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয় কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই এস্টিমেটেড লাইফ। বাট এভারেজ ইনভেস্টমেন্ট নির্ণয় করার সময় নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল কস্ট অফ মেশিন বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড 2। ঠিক আছে? আর যে অঙ্কে সেলভেজ ভ্যালু না থাকবে না বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে না, সেই অঙ্কে আমরা জাস্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে 2 দিয়ে ভাগ করে দিব। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এখানে এভারেজ ইএটি বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট ইনটু 100। এই যে অরিজিনাল ইনভেস্টমেন্ট, শুধু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া থাকলে সেটাকে আমরা অরিজিনাল ইনভেস্টমেন্ট বা এনসিও বলবো। কিন্তু যখন অঙ্কে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকবে, তখন ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে তখন সেটাকে অরিজিনাল ইনভেস্টমেন্ট বা এনসিও বলবো। আবার বলতেছি, ওয়ার্কিং ক্যাপিটাল না থাকলে যেটাই ইনভেস্টমেন্ট সেটাই এনসিও, সেটাই অরিজিনাল ইনভেস্টমেন্ট। আর যখন ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে তখন ওয়ার্কিং ক্যাপিটালকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে যোগ করে তারপর সেটাকে আমরা এনসিও বা অরিজিনাল ইনভেস্টমেন্ট বলতে পারবো। এনপিভি জানো, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিতে হয়। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দিয়ে ভাগ। নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, আর শুধু পেব্যাক পিরিয়ডের সূত্র একই, বাট মান বসাতে হয় ভিন্ন ভিন্ন কলাম থেকে। এরকম অঙ্ক করছো, আইআরআর এর অঙ্ক করছো, সারপ্লাস লাইফ, অ্যাসেট লাইফ থেকে পিভি বাদ আর ডেপ্রিসিয়েশনের সূত্র। এই ছিল আমাদের ফর্মুলা। এরপরে একটা কম্পিউটেশন টেবল দিছিলাম, যেহেতু অনেকদিন পরে ক্লাস এই জন্য একটু রিভিউ করে দিচ্ছি। কম্পিউটেশন টেবলে ইয়ার, সিএফবিটি, এরপরে ডেপ্রিসিয়েশন বের সাধারণত দেওয়া থাকে না। ডেপ্রিসিয়েশন বের করতে হয় 11 নম্বর সূত্র দিয়ে, বেশিরভাগ অঙ্কেই কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই অ্যাসেট লাইফ, এই সূত্র দিয়ে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করব। এরপর সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইভিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ইভিটি থেকে ইভিটির উপর ট্যাক্স ধরবো। এরপর ইভিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি। এরপরে সিএফইটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করতে হয়, পিভি ফ্যাক্টর গুণ করলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। এরপরে সিসিএফইটির দরকার হয় কখন? 10 নম্বর কলামের প্রয়োজন হয় কখন? সিবিপি বের করতে বললে। হ্যাঁ, পেব্যাক পিরিয়ড বের করতে বললে। আর কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালুর প্রয়োজন হয় কখন? যখন by discounted payback period. ভেরি গুড, ভেরি গুড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বললে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু, আর শুধু পেব্যাক পিরিয়ড বললে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এরপরে ডাবল পিভি ফ্যাক্টর, ডাবল পিভি কখন দরকার হয়? আইআরআর আইআরআর এর ক্ষেত্রে। আইআর করতে ওকে ওকে, কিছু বিশেষ ইনস্ট্রাকশন ছিল, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এই ইনস্ট্রাকশনগুলো এই যে দেখো আজকে কাজে লাগবে। এটা যে প্রশ্নে ইনভেস্টমেন্ট বা কস্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকলে এনসিও নির্ণয়ের সময় তা ইনভেস্টমেন্ট বা কস্টের সাথে যোগ হয়। এই কথাটা এতক্ষণ পর্যন্ত বলতেছি যে ইনভেস্টমেন্টের পাশাপাশি যদি প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে তখন এনসিও বের করার সময় ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করব। এরপরে এই জিনিসটাও আজকে কাজে লাগবে। প্রশ্নে সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকলে ওই অঙ্কে যদি এনপিভি নির্ণয় করতে বলে তাহলে তা শেষ বছরের সিএফইটি তে দেখাতে হবে। এর মানে হচ্ছে, মনে করো কোনো একটা অঙ্কে সেলভেজ ভ্যালু দেওয়া আছে বা ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্ট দেওয়া আছে, দেওয়া থাকলে যদি ওই অঙ্কে নেট প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট দেয়, সাপোজ আইআরআর, এনপিভি, পিআই, এনপিআই, অর্থাৎ যেগুলোর জন্য তোমার প্রেজেন্ট ভ্যালু লাগবে, ওই সকল রিকোয়ারমেন্ট দিলে খেয়াল রাখবা ওই সেলভেজ ভ্যালু প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকে তোমাকে আবার লাস্ট ইয়ারে বসাইতে হবে। লাস্ট ইয়ার বলতে মনে করো যদি 5 বছরের অঙ্ক হয় তাহলে পঞ্চম ইয়ার ডাবল লিখতে হবে। একটা হচ্ছে পঞ্চম ইয়ারের ক্যাশ ফ্লো লিখবো প্রশ্নে যা আছে তা, আর একটা হচ্ছে আবার পঞ্চম ইয়ার লিখে সেলভেজ ভ্যালুর অ্যামাউন্টটা বসাইতে হবে। তো অ্যামাউন্টটা কোথায় বসাবো? সিএফইটির ঘরে বসাবো। বসানোর পর কি করব, সেটা পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করে পিভির ঘরে যোগ করে দেব, কারণ এটা আর্নিং। অঙ্ক করতে গেলে তখন আরো ক্লিয়ার হবে। এরপর প্রশ্নে ইএটি দেওয়া থাকলে তার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে সিএফইটি, এটা সবাই জানো। প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকলে তাকে সিএফইটি তে নিয়ে যেতে হয়। মনে রাখবা কোনো অঙ্কই সিএফবিটি দিয়ে করা যায় না, কোনো অঙ্কের রিকোয়ারমেন্ট সিএফবিটি দিয়ে বের করতে পারবে না। তোমাকে সব সময়
প্রশ্নে সিএফবিটি দেয়া থাকলে তাকে অবশ্যই সিএফএটি তে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর পেব্যাক পিরিয়ড নির্ণয়ে সিসিএফএটি দরকার হয়, এটা একটু আগেও বলছি। আর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সময় পিভি ফ্যাক্টর, পিভি, সিপিবির প্রয়োজন হয়। এনপিবি, পিআই, এনপিআই এগুলা নির্ণয়ের জন্য পিভি ফ্যাক্টর, পিভি এগুলা যারা অঙ্ক করছো তারা জানো। আইআরআর নির্ণয়ের জন্য দুইটি পিভি ফ্যাক্টর, দুইটি পিভি লাগে। এগুলা জাস্ট পরীক্ষার হলে যাতে কনফিউজড না হয়ে যাও, অনেকে রো কলাম কয়টা হবে এই বিষয় নিয়েও কনফিউজড হয়ে যায় যে আসলে কলাম কয়টা করব, কয়টা কলাম আসলে হবে। তো জাস্ট ওই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য এখানে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি অঙ্ক প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো তোমাদের মাথায় সেট হয়ে যাবে। আসো আমরা আজকে লেকচার 3 তে চলে যাই। এই হচ্ছে লেকচার 3, প্রবলেম 7। আমি আগে প্রশ্নটা বুঝাই দিব পুরোটা, কোন রিকোয়ারমেন্টের জন্য কি লাগবে সেটাও ডিসকাস করব, এরপর আমরা সলিউশন দেখব। একটা একটা করে রিকোয়ারমেন্ট দেখব, ঠিক আছে, একটা একটা করে সলিউশন দেখব। প্রথমে প্রশ্নটা একটু বুঝে নাও। 7 নম্বর অঙ্ক, the details of the investment proposals of Ontic company are given below. কি কি ইনফরমেশন দিছে দেখো। ইনিশিয়াল ক্যাশ আউটলে, দ্যাট মিন্স ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1 লক্ষ টাকা। এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স। এরপর বলছে স্ক্র্যাপ ভ্যালু, দ্যাট মিন্স স্যালভেজ ভ্যালুকে কখনো কখনো স্ক্র্যাপ ভ্যালু বলে, কখনো কখনো রেসিডুয়াল ভ্যালু বলে, কখনো কখনো স্যালভেজ ভ্যালু বলে। এটার নাম তিনটা সিমিলার ওয়ার্ড, মনে রাখবা। স্ক্র্যাপ ভ্যালু যা, স্যালভেজ ভ্যালু তা, রেসিডুয়াল ভ্যালু তা। আচ্ছা, তাহলে স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু দেওয়া আছে, এরপর ওয়ার্কিং ক্যাপিটালও দেওয়া আছে। কেমন? তাহলে আমরা এনসিও কত, কে বলতে পারবা এই অঙ্কে এনসিও কত? 1 লাখ। মানে 1,20,000। 1 লাখ থেকে 1,20,000 থেকে 10 বাদ যাবে স্যার, তাহলে হবে 1,10,000। হয় নাই, 1,20,000 এনসিও। 1,20,000। এতক্ষণ পর্যন্ত বলতেছি যে প্রশ্নে যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে যোগ করতে হয়। ওয়ার্কিং ক্যাপিটালকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে যোগ করলে এনসিও পাওয়া যায়। মনে না থাকলে লিখে রাখতে পারো, ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে এনসিও পাওয়া যায়। তো এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1 লাখ আর ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 20,000। তাহলে 1 লাখের সাথে 20,000 যোগ করলে, 1 লাখের সাথে 20,000 যোগ করলে কত হবে? 1,20,000। আচ্ছা, এখন আসো প্রশ্নের ডান পাশে দেখো সিএফবিটি দেওয়া আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। সিএফবিটি দেওয়া আছে 1 থেকে 5 বছর। ওকে, যেহেতু সিএফবিটি দেওয়া আছে তাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? সিএফএটি তে নিয়ে যেতে হবে। সিএফবিটি থেকে সিএফএটি তে নিয়ে যেতে হলে আমাদেরকে প্রথমে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, তাহলে ইবিটি পাবো। ইবিটির উপর ট্যাক্স ধরবো, ট্যাক্স ধরার পর ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাবো, ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আসি নিচে লিখে দেখো, দ্য কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। কস্ট অফ ক্যাপিটাল মানে কি? ডিসকাউন্টিং ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর বলে, ডিসকাউন্টিং ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর। হ্যাঁ, 10%। আচ্ছা, এরপরে পেজ ট্যাক্স এট 45%, ট্যাক্স রেট হচ্ছে 45%। দ্য প্রজেক্ট উইল বি ডেপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে বলতেছে। তো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের সূত্র কি? স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন cost minus salvage value divided by number of year. cost minus salvage value divide asset by estimated life. ওকে ওকে, এবারে আসো, আমাদের প্রথমে 1 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে কি পেব্যাক পিরিয়ড। হ্যাঁ, পেব্যাক পিরিয়ড বলো, এখানে পেব্যাক পিরিয়ডের কি ইকুয়াল ক্যাশ ফ্লোর সূত্র ইউজ করব নাকি আনইকুয়াল ক্যাশ ফ্লোর সূত্র ইউজ করব? আনইকুয়াল ক্যাশ ফ্লোর সূত্র কি? A plus NCO minus C divided by D. ওকে, a plus NCO minus C divide D। ঠিক আছে,
এখন বলো এনসিও কত দেওয়া আছে এখানে? 1,20,000। এনসিও 1,20,000। ওকে, আচ্ছা। আর সি মানে কোনটা? আমি একটু এটা দেখাই তোমাদেরকে। কাছাকাছি কম যেটা থাকে। হ্যাঁ, দাঁড়াও কি দেখাচ্ছি। বের হয় না এখনো। পেব্যাক পিরিয়ড 1 মিনিট। পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হলে কতটুকু পর্যন্ত করতে হবে বলো তো? কোন কলাম পর্যন্ত? সিসিএফএটি। এতটুকু পর্যন্ত করতে হবে। পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বললে সিসিএফএটি পর্যন্ত করতে হয়। তাহলে দেখো আমাদের প্রশ্নে সিএফবিটি দেয়া ছিল, ইয়ার দেয়া ছিল, ঠিক আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন দেয়া ছিল না। ডেপ্রিসিয়েশন বলছিল যে স্ট্রেট লাইন মেথডে করার জন্য। তো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই এস্টিমেটেড লাইফ। কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই এস্টিমেটেড লাইফ। তো কস্ট কত প্রশ্নে দেওয়া ছিল? 1 লক্ষ টাকা। স্যালভেজ ভ্যালু 10,000 টাকা। আর অঙ্কটা 5 বছরের, তাই 5 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন হচ্ছে 18,000 টাকা। এই জন্য 18,000 টাকাটা কলামে বসানো হয়েছে। কেমন? এরপর ইবিটি আসছে কিভাবে? সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে, তাহলে ইবিটি। কেমন? সিএফবিটি থেকে এই যে 30,000 থেকে 18,000 বাদ দিয়ে 12,000 টাকা ইবিটি। এরপরে ট্যাক্স কত পার্সেন্ট ধরতে বলছে প্রশ্নে? 45। প্রশ্নে ট্যাক্স ধরতে বলছে দেখো 45%। প্রশ্নে 45% ট্যাক্স ধরতে বলছে। তাহলে ট্যাক্স ধরা হয় সবসময় আর্নিং বিফোর ট্যাক্সের উপর, ইবিটির উপর। তাহলে 8,000 এর 45% হচ্ছে 3,600। 12,000 এর 45% 5,400, এভাবে ধরা হয়েছে। এরপরে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স, ঠিক আছে? 8,000 থেকে 3,600 বাদ দিলে 4,400 আসছে। ঠিক একইভাবে 12,000 থেকে 5,400 বাদ দিলে 6,600। এরপর সিএফইটি কিভাবে আসছে বলো তো? ক্রমযোজিত যোগ। হ্যাঁ, ক্রমযোগ। ডেপ্রিসিয়েশন যোগ করে, ডেপ্রিসিয়েশন যোগ করে সিএফএটি। তার সাথে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে সিএফএটি। ভেরি গুড। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করা হয়েছে। ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করা হয়েছে। অর্থাৎ এই যে ডেপ্রিসিয়েশন তো 18,000 করে, তাহলে 18,000 এর সাথে 4,400 যোগ করলে 22,400। ঠিক তেমনি 18,000 এর সাথে 6,600 যোগ করলে 24,600। ওকে, ডেপ্রিসিয়েশনের সাথে ইএটি যোগ করলে সিএফএটি। এখন এই সিএফএটি কলামটা প্রয়োজন হয় কখন? যদি প্রশ্নে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলে। এই যে এক নাম্বার রিকোয়ারমেন্ট, পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করতে বললে ওই অঙ্কে সিসিএফএটির দরকার হয়। সিসিএফএটি মিন্স কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কিউমুলেটিভ মিন্স ক্রমযোজিত বা ক্রমান্বয়ে যোগ। কাকে ক্রমান্বয়ে যোগ করব? সিএফএটি কে ক্রমান্বয়ে যোগ করব, ঠিক আছে? ক্রমান্বয়ে যোগ মানে নিচে নিচে যোগ করব। তো প্রথমটা যেভাবে আছে ওভাবেই বসবে 22,400। এরপরে প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, 22,400 সাথে 24,600 যোগ করলে 47,000। দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যোগ, 47,000 সাথে 25,700 যোগ করলে 72,600। এভাবে তৃতীয়টার সাথে চতুর্থটা, চতুর্থটার সাথে পঞ্চমটা, ঠিক কিনা? এতটুকু পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? না। এবারে আসো রিকোয়ারমেন্ট। পেব্যাক পিরিয়ডের রিকোয়ারমেন্ট দেখো। রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে সূত্র হচ্ছে গিয়ে a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড ডি। এনসিও মাইনাস সি বাই ডি। সূত্রটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, এবার আসো। সব সময় পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করার সময় সবার আগে এনসিও বসাতে হবে। সবার আগে এনসিও বসাতে হবে। তো আমাদের এই অঙ্কে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পাশাপাশি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকলে এনসিও নির্ণয় করা হয় কিভাবে? ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে সেটাকে বলা হয় এনসিও। 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা, ঠিক আছে? তো এনসিও জায়গায় 1,20,000 টাকা লিখছে। যে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে না সে অঙ্কে ওই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা সেটাকে এনসিও ধরতে হবে। যে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে না সে অঙ্কে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাই এনসিও। আচ্ছা, তো প্রথমে এনসিওর মানটা বসাবো, এরপর সি বসাবো। সি হচ্ছে কোনটা কে বলবা?
1,20,000 কাছাকাছি সিসিএফটি থেকে আচ্ছা CFA টাকা ওকে সিসিএফটি থেকে সমান অথবা কাছাকাছি হ্যাঁ থাকে সি এর মান 72,000 সি এর মান This is এক লাখ- সিসিএফ এর কলাম থেকে নিতে হয়। সি এর মান 1,50,000 সি এর মান কোত্থেকে নিতে হয়? সিসিএফ এর কলাম থেকে। সিসিএফটি থেকে এখন সিসিএফ থেকে অনেকেই জানো, আবার কেউ কেউ ভুল করে। সি এর মান হচ্ছে সিসিএফ এর যে মানটা এনসিও এর সমান অথবা কাছাকাছি ছোট। সিসিএফ এর যে মানটা এনসিও এর সমান অথবা কাছাকাছি ছোট। তো আমাদের এনসিও হচ্ছে 1,20,000। আমি আগে দেখবো এই সিসিএফ এর ঘরে কোথাও কি 1,20,000 আছে কিনা। দেখতেছি যে না, হুবহু 1,20,000 কোথাও নাই। কোথাও যদি 1,20,000 না থাকে তাহলে আমাকে দেখতে হবে এনসিওর কাছাকাছি ছোট কোনটা আছে। এনসিওর কাছাকাছি ছোট কোনটা আছে? 1,50,000 কোনটা আছে? 1,50,000 1 লাখ, এই যে 1,50,000 এর পাশে সি লেখা আছে, তো 1,50,000 লিখলাম। এরপর আসো সি লেখার পর তুমি এ লিখবা। বলো এ মানে কি? এ কোন কলাম থেকে নিতে হয়? ইয়ার থেকে ইয়ার থেকে, অর্থাৎ সি যে বছরে পড়বে, সি যে বছরে পড়ছে, সি কত নাম্বার বছরে পড়ছে? 4 নাম্বার বছরে। সি যে বছরে পড়ছে ওই বছরটাকে বলা হয় এ। সি যে বছরে পড়ে ওই বছরটাকে বলবো এ। আচ্ছা, এরপরে আসো এ বসানোর পর তুমি বসাবা ডি। ডি কোন কলাম থেকে বসাতে হয়? সিএফএটি সিসিএফটি যেটা স্যার পরের কলামটা সিএফএটি থেকে বসাতে হয়। ডি বসাতে হয় কোত্থেকে? সিএফএটি থেকে। এখন বলো সিএফএটি এর কোন মানটা ডি হিসেবে বসবে? সিএফটি যেটা ওটার পরের রিয়ারটা পরের হ্যাঁ, ওভাবেও বলতে পারো যে সিএফএটি এর পরের বছরের সিএফএটি, এটাও বলতে পারো। অথবা এভাবেও বলতে পারো এ যে বছরে পড়ছে তার পরের বছরের সিএফএটি। এ যে বছরে পড়ছে তার পরের বছরের কি? সিএফএটি। CFA বলো পেব্যাক পিরিয়ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই ভাইয়া সাপোজ ধরেন ডি এর মান যদি একদম লাস্ট ইয়ারে যায়, সি এর মান এমন একটা ইয়ার আসছে এরপরে আর কোনো ডি এর মান আসবে না, জিরো আসবে, তখন কিভাবে বসবে? ডি এর মান জিরো আসবে সাপোজ ধরো, তোমার সি এর মান যেটা নিচ্ছে এটা 5 নাম্বার বছরে যে মিলে গেল আমার, কিন্তু ডি এর মান আর পসিবল হচ্ছে না কারণ আমার কাছে ষষ্ঠ বছর নাই, ওখানে জিরো মান আসবে, তখন কি করবো আমরা? আসো, কখন কি করবো অঙ্কে আসো, দেখাবো, ঠিক আছে? ওই আছে কোনো না কোনো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ডি এর মান কোথাও ভুল আছে? দেখো তো ডি এর মানের মধ্যে, এই যে ডি এর মানে কোনো ভুল আছে? সিএফএটি এর সিএফবিটি থেকে সিএফবিটি ডেপ্রিসিয়েশন, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইভিটি 22,000, 22,000 এর 45% 9,900 হয় কিনা একটু ক্যালকুলেটর দেখো তো। স্যার 100 কম হবে তো। 12,100 আর 9,000 তো এখানে 100 কম হবে স্যার। 12,900 তো। হ্যাঁ, 12,100 মিলে গেল না? 22,000। হ্যাঁ 22,000 22,000 হবে। এই জায়গায়। আচ্ছা, আমি সলিউশন শিট দেওয়ার সময় কারেকশন করে দেবো, কেমন? 22,000। আচ্ছা, আগে বলো এতটুকু বুঝছো কিনা সবাই? জি স্যার কি ভাইয়া বুঝছি, কোশ্চেন আরেকটা আছে। বলো। ভাইয়া সাপোজ ধরেন আমার ডেপ্রিসিয়েশনের ফিগারটা আমার সিএফবিটি চেয়ে বেশি চলে আসলো, যেমন আমরা থার্ড ইয়ারে এই জিনিসটা ফেস করছি, মাইনাস ফিগার চলে আসে। এই যে দেখো, তুমি আবার যখন ইএটির সাথে ডেপ্রিসিয়েশনটা যোগ করবা তখন তো এটা আবার পজিটিভ চলে আসবে। কিন্তু ট্যাক্স ধরতে গেলে তখন কি করবো? তখন কি ট্যাক্স ধরবো না? মাইনাস ধরবা। তোমার এখানে যেভাবে minus আসছে ধরবো। ওভাবে মাইনাস আসবে, কিন্তু ফাইনালি যখন তুমি সিএফএটি বের করবা, সিএফএটি বের করার সময় কি করতে হয়? ইএটির মানকে আবার ডেপ্রিসিয়েশনের আসলে সাথে যোগ একটা করতে হয় না? একটা ওয়ার্কিং করে দেন এখানে সাপোজ, তাহলে আছে আমাদের আছে সুবিধা হবে। আছে আছে, আমি সবই রাখছি, যত ধরনের প্রবলেম আছে। যেমন 1 মিনিট, এই যে দেখো, এই যে দেখো এই অঙ্কটা দেখো, আজকে শেষ অঙ্কটা দেখো, এই যে মাইনাস ফিগার, এই যে মাইনাস ফিগার, হ্যাঁ, যত ধরনের প্রবলেম আছে সবগুলো এখানে দেয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখানে সলিউশনের মানের মধ্যে কোনো ভুল থাকলে এটা তোমরা কারেকশন করে নিবা, নিয়মে কোনো সমস্যা না। যদি কোনো সলিউশনের মানে ভুল পাও এটা আবার কারেকশন করে ফেলবা, কেমন? আর আমি সলিউশন শিট দেওয়ার সময় ওভাবে কারেকশন করে দিব। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? কারো? না ভাইয়া। ওকে, এরপরে আসি। আমরা এখন করব না? এখন করার দরকার নেই কি, এখন করতে গেলে তো আর
শেষ করা যাবে না। আমি এটা সলিউশন দিয়ে দিব। ওকে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট দেখো, দ্য রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট। রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট সংক্ষেপে কি বলে? আরওআই। আরওআই সূত্র কি? এভারেজ ইনভেস্টমেন্ট বাই অরিজিনাল Average Average EAT EAT by original investment অরিজিনাল ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটির সূত্র কি? into 100. এভারেজ ইএটির সূত্র Average কি? EAT এর সূত্র হচ্ছে ওই Total EAT divided by year. EAT by lifetime. টোটাল ইএটি, শুধু ইএটি না। Total আর- EAT. হ্যাঁ, আর অরিজিনাল ইনভেস্টমেন্ট বলতে কোনটাকে বোঝায়? ওই যে এনসিও এনসিও কে বোঝায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 2 নাম্বার রিকোয়ারমেন্ট একটু দেখো সবাই। এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এভারেজ ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। এখন আসো এভারেজ ইএটি কিভাবে বের করছে? এই যে ওয়ার্কিং 2 তে দেখো টোটাল ইএটি কে অর্থাৎ 40,150 কে 5 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল ইএটি নিশ্চয়ই আমাদের ছকের মধ্যে টোটাল ইএটি 40,150 ছিল। এই যে 40,150। তো এই 40,150 যেহেতু পঞ্চম বছর 5 বছরের অঙ্ক, তাই 5 দিয়ে ভাগ করছি। ভাগ করলে এভারেজ ইএটি হচ্ছে 8,030 টাকা। আর অরিজিনাল ইনভেস্টমেন্ট মানে কি? ইনিশিয়াল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ। এটা এখানে না দেখালেও চলবে, তুমি এর আগে একবার বের করে দেখাইছো। কেমন? 1 নাম্বার রিকোয়ারমেন্টে একবার বের করে দেখাইছো, বারবার করার দরকার নেই। 1,20,000 টাকা। তো তাহলে 8,030 কে 1,20,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 6.69%। কারোর প্রশ্ন আছে আরওআই নিয়ে? না ভাইয়া। এরপরে 3 নাম্বার রিকোয়ারমেন্ট এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে এভারেজ ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট। তো এভারেজ ইএটি তো আগেই বের করে রাখছি 8,030 টাকা। আর এভারেজ ইনভেস্টমেন্ট কিভাবে বের করে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড 2। এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড 2। তো এই অঙ্কে নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্নে দেয়া ছিল, তারপরে সেলভেজ ভ্যালু দেয়া ছিল কিনা? জি। হ্যাঁ, যদি দেওয়া না থাকে তখন 0 লিখবো। নেট ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় 0 লিখবো যদি দেওয়া না থাকে, বা সেলভেজ ভ্যালু যদি দেওয়া না থাকলে তখন 0 লিখবো। ঠিক আছে, তখন শুধুমাত্র ইনিশিয়াল কস্টকে 2 দিয়ে ভাগ করে দিলে হবে। এআরআর নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া। আরো প্রশ্ন? না ভাইয়া নাই। ওকে, এরপর আসো এনপিবি রিকোয়ারমেন্ট 4 নেট প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিতে হবে। ঠিক আছে, স্যার এটা কয় নাম্বার ম্যাথ? লেকচার 3 এর 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার। ঠিক আছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিতে হবে। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা কত পাইছি? 1,15,985। সেটা তুমি ছকের মধ্যে পাবা। আমাদের ছকে একটু যাই। এই যে 1,15,985 টাকা টোটাল প্রেজেন্ট ভ্যালু। 1,15,985 টাকা। তো দেখো 1,15,985 টাকা থেকে এনসিও হচ্ছে আমাদের 1,20,000 টাকা বাদ দিলে নেগেটিভ আসছে। এনপিভির মান কি আসছে? নেগেটিভ আসছে। ঠিক আছে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া আরওআই এর এভারেজ ইনভেস্টমেন্ট আর এআর এর এভারেজ ইনভেস্টমেন্ট দুটো তো একই হওয়ার কথা না, কিন্তু ভিন্ন কেন হইছে? একই তো, আবার ভিন্ন কোথায় পাইলে? 8,030 8,030। এই যে কোথায় ভিন্ন পাইছো? 8,030 এটা না ভাইয়া, 8,030। এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট কেমনে? আরওআই তে এটা এভারেজ ইনভেস্টমেন্ট না, অরিজিনাল ইনভেস্টমেন্ট হবে। একটু কারেকশন করিও, কেমন? এটাই ভাইয়া, ওটাই তো বলতেছি। এই যে অরিজিনাল ইনভেস্টমেন্ট এখানে পাশে লেখা আছে, অরিজিনাল ইনভেস্টমেন্ট হবে। ঠিক আছে, জি জি। আচ্ছা 4 নম্বরে তো কারো প্রশ্ন নাই না? নেট প্রেজেন্ট ভ্যালুতে না ভাইয়া। নেট প্রেজেন্ট ভ্যালুতে কারো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা এখন আসো লাস্ট রিকোয়ারমেন্ট আইআরআর। আইআরআর এর সূত্র হচ্ছে a প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখন আসো
এ এ মানে কি বলতো? আইআরআর এর মধ্যে এ মানে কি? লোয়ার Copy vector. ডিসকাউন্ট রেট, লোয়ার ডিসকাউন্ট রেট। বি মানে হায়ার ডিসকাউন্ট রেট, সি C মানে higher risk. কে C এই আবার মানে lower discount rate. এই সি বউ হচ্ছে আগে শেষ হয়ে গেছে, পজিটিভ সি বলো। এনপিভি, হ্যাঁ, আর ডি নেগেটিভ এনপিভি। আচ্ছা, এখন আসো পজিটিভ এনপিভি কোনটা দিয়ে আসে, লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে নাকি হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে? লোয়ার। লোয়ার দিয়ে, লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে পজিটিভ আসে। তো আমরা যে একটা এনপিভি পাইছি এটা তো নেগেটিভ পাইছি, ঠিক না? আমরা যে এনপিভি পাইছি এটা কি নেগেটিভ এনপিভি পাইছি, তার মানে ডি এর মান পেয়ে গেছি। হ্যাঁ, ডি মানে হচ্ছে নেগেটিভ এনপিভি, ডি এর মান পেয়ে গেছি। আর আমরা এটাও শিওর যে নেগেটিভ এনপিভি লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে আসে নাকি হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে আসে। নেগেটিভটা নেগেটিভ আসে কোনটা দিয়ে? Higher discount rate. হায়ার ডিসকাউন্ট। নেগেটিভ আসে হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে, পজিটিভ আসে লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে। আচ্ছা, যেহেতু নেগেটিভ পেয়ে গেছি তাহলে এই এনপিভিটা যে ডিসকাউন্ট রেট দিয়ে পেয়েছি সেটা হচ্ছে হায়ার। তো আমরা এই এনপিভিটা কোন ডিসকাউন্ট রেট দিয়ে পাইছিলাম? আমাদের প্রশ্নে ডিসকাউন্ট রেট কত ছিল? 10% ছিল। প্রশ্নে ডিসকাউন্ট রেট কত ছিল? 10% ছিল, ঠিক আছে? তাহলে 10%টা হচ্ছে এ এর মান নাকি বি এর মান? লোয়ার ডিসকাউন্ট রেটের মান নাকি হায়ার ডিসকাউন্ট রেটের মান? হায়ার মানে কি এ নাকি বি? নেগেটিভ হায়ার বি। বি। ওকে, তো এখন আমাদের লাগবে কি, একটা পজিটিভ এনপিভি লাগবে আর একটা লোয়ার ডিসকাউন্ট রেট লাগবে। তো অনেকেই বুঝে না যে মানে আমি তো ঠিক আছে নেগেটিভ আসছে আমার অঙ্কে, ঠিক আছে, বাট আমার তো পজিটিভ দরকার, পজিটিভের জন্য আমি ডিসকাউন্ট রেট বাড়াবো নাকি কমাবো সেটা অনেকেই বুঝে না। তো তুমি এভাবেই মাথায় রাখবা যে নেগেটিভ আসে যে ডিসকাউন্ট রেট দিয়ে সেটা হচ্ছে হায়ার বড়, পজিটিভ আসবে যে ডিসকাউন্ট রেট দিয়ে সেটা হচ্ছে লোয়েস্ট ছোট। তো যেহেতু তুমি নেগেটিভ পেয়ে গেছো তাহলে নেগেটিভের মাধ্যমে যে ডিসকাউন্ট রেট দিয়ে নেগেটিভটা আসছে তাহলে তুমি কনফার্ম এটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। তাহলে এখন তোমাকে পজিটিভ আনতে হলে তোমার লোয়ার ডিসকাউন্ট রেট লাগবে। লোয়ার ডিসকাউন্ট রেট লাগবে মানে এখান থেকে কমাইতে হবে, 10% থেকে কি করতে হবে? কমাইতে হবে। তো আমি অলরেডি এখানে 6% দিয়ে করছি, ঠিক আছে? লোয়ার কত হিসেবে ধরছি? 6%। তো এখানে তুমি এভাবে মুখস্থ তো ধরতে পারবে না যে আসলে লোয়েস্ট বলতে কি আমি 6% ধরবো না 7% ধরবো না 8% ধরবো না 9% ধরবো। এটা আমি গত ক্লাসে শিখিয়ে দিচ্ছি যে আইআরআর এর লোয়ার ডিসকাউন্ট রেট বা হায়ার ডিসকাউন্ট রেট একটার ভিত্তিতে আরেকটা কিভাবে বের করব। কেউ একজন বলো তো কিভাবে বের করব পরে ডিসকাউন্ট রেটটা? একটা টেকনিক লিখে দিয়েছিলাম। এনপিভি কে 2 দিয়ে ভাগ করে হ্যাঁ হ্যাঁ, যেটা বের হবে সেটা এনসিইউ দিয়ে ভাগ 100। গুড। বর্তমান এনপিভি কে 2 দিয়ে ভাগ করে আবার তাকে এনসিইউ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। তাকে NCO দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। হ্যাঁ, এরপরে যত পার্সেন্ট আসবে তত পার্সেন্ট যোগ করতে হবে। হয় যোগ করতে হবে। বাড়াবো কখন? যদি আমার নেগেটিভের দরকার হয়। আর জি। কমাবো কখন? যদি পজিটিভের দরকার হয়। তো পজিটিভের এখন দরকার। আমাদের পজিটিভ দরকার না নেগেটিভ দরকার? পজিটিভ পজিটিভ দরকার, সেজন্য ডিসকাউন্ট রেট কি হয়ে গেছে? কমে গেছে, ঠিক আছে? কমাই দিস। তাহলে 6% দিয়ে মানগুলা বের করছে, এরপর 6% দিয়ে ফিবির মানগুলো আসছে। তো এই অঙ্কে আসলে সবকিছুই গত ক্লাসের মতো ছিল, শুধুমাত্র তফাৎটা হচ্ছে এই জায়গায়, পঞ্চম বছরে যায় এই জায়গায় ভুল করবে স্টুডেন্টরা। এই যে পঞ্চম ইয়ারে আবার লিখতে হয়েছে কি স্যালভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফাইনাল পরীক্ষায়। ওই যে প্রশ্নে যে স্যালভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে এই দুইটা জিনিস অঙ্কে আবার লিখতে হবে ছকের মধ্যে। কখন লিখবো বা কোথায় লিখবো, ঠিক আছে? তাহলে খেয়াল রাখবো, আমি শুরুতেই ডিসকাশনে আজকে বলছিলাম স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল যদি প্রশ্নে দেওয়া থাকে আর ওই প্রশ্নে প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট যদি দেয়, প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড রিকোয়ারমেন্ট মানে হচ্ছে তোমার এনপিভি, আইআরআর, হ্যাঁ, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এই যে জিনিসগুলো যেগুলোতে তোমার টোটাল প্রেজেন্ট ভ্যালুর দরকার হয় বা পিভির দরকার হয়, ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট যদি দেয় এবং ওই অঙ্কে যদি স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে তাহলে সেটা লাস্ট ইয়ারে পুনরায় আবার যোগ করতে হবে। লাস্ট ইয়ারে পুনরায় যোগ করতে হবে। মনে না থাকলে লিখে রাখবা, যে অঙ্কে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে সে অঙ্কে যদি প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট দেয় তাহলে তা লাস্ট ইয়ারে যোগ করতে হবে। এখন যোগ করব কোথায়? ওই সিএফএটি তে গিয়ে বসবে, তারপর লাস্ট ইয়ারের পিভি ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে
প্রেজেন্ট ভ্যালু করে বসে যাবে। দেখো স্যালভেজ ভ্যালু ছিল 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 20,000, দুটো মিলে হয়েছে 30,000। স্যালভেজ ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল 10,000, যেটাকে স্ক্র্যাপ ভ্যালু বলে, আর ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 20,000, দুটো মিলে হচ্ছে 30,000। 30,000 টাকাটা সিএফএটি তে বসাবো। এরপর লাস্ট ইয়ারের ডিসকাউন্টিং ফ্যাক্টর আবার লিখবো, পঞ্চম বছরে যা ছিল সেটা আবার লিখবো, লিখে গুণ করে দিয়ে যোগ করে দিব। তো খেয়াল রাখবা ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে এটা আর্নিং বিদায় এখানে যোগ হচ্ছে। কিন্তু তুমি যদি লিস্ট ফাইন্যান্সিং এর অঙ্ক করো, লিস্ট ফাইন্যান্সিং এর অঙ্ক তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টও আছে। হ্যাঁ, লিস্ট ফাইন্যান্সিং এর অঙ্ক তখন কিন্তু ওখানে মাইনাস হবে। লিস্ট ফাইন্যান্সিং এর অঙ্ক ওটা এক্সপেন্স, হ্যাঁ স্যালারিজ গুলো ওখানে এক্সপেন্স, সেজন্য সেটা লাস্ট ইয়ারে মাইনাস হবে। কিন্তু ক্যাপিটাল বাজেটিং এ এটা আর্নিং, এজন্য এটা প্লাস হবে। পরীক্ষার হলে গিয়ে আবার কনফিউজড হয়ে যাবে না, ঠিক আছে? একটা জায়গায় আরেকটা করে দিয়ে চলে আসবে না। তো এই দেখো লাস্ট ইয়ারে যোগ হয়েছে, ঠিক একইভাবে। স্যার আরেকবার বলেন। হ্যাঁ, যে অঙ্কে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকবে, এক মিনিট, যে অঙ্কে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকবে ওই অঙ্কে প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকলে, প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকলে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটালকে লাস্ট ইয়ারে যোগ করতে হবে। জি শেষ। হ্যাঁ, এরপরে কার প্রশ্ন ছিল? স্যার সিএফএটি, হ্যাঁ সিসিএফএটি তে হ্যাঁ। এসবিআর ডব্লিউসি এটা না সিসিএফএটি না, তে আসবে যাবে না, না? আসবে না, শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালুতে, ঠিক আছে? যদি আমাদের সিসিএফএটি টা চতুর্থ পঞ্চম বছরে হয়, হ্যাঁ, তাহলে সি এর মানটা কত হবে? শুধু ওই 5 আহা, নাম্বার ইয়ারে যে আমি- 1,30,100 আমি বলছি না ওইরকম অঙ্ক দেখাবো, তারপরে এখনো প্রশ্ন করতেছে, এরকম প্রশ্ন আরো একজনে বলছে। এখানে কি আছে এটা দেখো, তাহলে এখানে কোথায় বসবে? সিএফএটি তে বসবে। কেমন? সিএফএটি তে বসিয়ে এরপরে লাস্ট ইয়ারের ফ্যাক্টর দিয়ে গুণ করে দিব, গুণ করে প্রেজেন্ট ভ্যালুতে বসে যাবে। ঠিক একইভাবে আইআরআর নির্ণয় করার সময় আবার পরবর্তী ইয়ারে লাস্ট ইয়ার ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে এই 30,000 কে আবার ভাই গুণ দিতে একটা হবে। আছে 30,100, একটা আছে 30,000। আবার 30,000 কিসের 30,100? তুমি আবার উপরে কেন চলে গেলা? ওটার সাথে এটার কি সম্পর্ক? এই 30,000 টাকাটা হচ্ছে স্যালভেজ ভ্যালু 10, ওয়ার্কিং ক্যাপিটাল 20। দেখো প্রশ্নে জি এই জি যে এই যে স্ক্র্যাপ ভ্যালু 10,000 টাকা আর ওয়ার্কিং ক্যাপিটাল 20,000 টাকা, দুটো মিলে 30,000 টাকা, ঠিক আছে? জি ভাইয়া। এবার বলো ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা এই অঙ্কে? ভাইয়া যদি সেলভেজ ভ্যালু না থাকে, শুধু ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাঁ, থাকে, তখন শুধু ওয়ার্কিং ক্যাপিটালটা লিখবা, ওয়ার্কিং ক্যাপিটাল Yes, লিখবো। শুধু ওয়ার্কিং ক্যাপিটাল লিখবা, বা শুধু স্যালভেজ ভ্যালু থাকলে শুধু স্যালভেজ ভ্যালু। আচ্ছা ফাতেহা, লাস্ট লাইনটা আরেকবার বলতাম। লাস্ট লাইন কি বলছি? লাস্ট লাইন বলছি যে প্রশ্নে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল থাকবে ওই অঙ্কে যদি প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট দেয়, এই যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এটা, প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট দেয়, তাহলে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল প্রেজেন্ট ভ্যালু লাস্ট ইয়ারে যোগ করতে হবে। জিনিসটা বুঝে নাই, পিডিএফ সিডিএফ এটা যোগ করতাম, তার হলো 30। তোমার হেডফোন ঠিক নেই, আবার বলো, হেডফোনের কথা আসে নাই, আবার বলো। তো আর বলতে না। গায়েব হয়ে গেছে। সিসিএফ এটা নিয়ে কি বলছিলা মামুন? কারো প্রশ্ন আছে? আর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। আমি এগুলোর আনসার ক্লাস শেষে আপলোড দিয়ে দিব গুগল ক্লাসরুমে, কারো এখন লেখার দরকার নেই। হ্যাঁ বলো। স্যার আমাদের ওই যে আইআরআর এর যেটা আমরা বের করি আর কি, হায়ার ডিসকাউন্ট রেট আর লোয়ার ডিসকাউন্ট রেট, তো আমরা যে আইআরআর এর যে মানটা পাই আর কি, পার্সেন্টেজ যেটা পাই, ওইটা কি সবসময় হায়ার ডিসকাউন্ট রেট আর লোয়ার ডিসকাউন্ট রেটের মাঝখানে বা ও দুটার মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা মানটা? হায়ার আর লোয়ার এর মাঝখানে থাকে কিনা? ম্যাক্সিমাম এরকমই থাকে, তবে এখন ওটার মধ্যে সীমাবদ্ধ থাকুক বা না থাকুক সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যদি তোমাকে আইআরআর দিয়ে কোনো ডিসিশন দিতে বলে, যে আপনি আইআরআর ক্যালকুলেশন করে বলেন এই প্রজেক্টটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা। এখন মনে করো ওই আইআরআর এর মান আসছে সাপোজ 10%, ঠিক আছে?
ওই অঙ্কে ডিসকাউন্টিং ফ্যাক্টরের মান মনে করো দেওয়া আছে 15%। প্রশ্নে মনে করো ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া ছিল 15%, কিন্তু তুমি আইআরআর ক্যালকুলেশন করে রেজাল্ট পাইছো আইআরআর এ 10%। তাহলে তুমি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবা কিনা বলো তো? হ্যাঁ, প্রশ্নে ডিসকাউন্টিং ফ্যাক্টর 10%, হ্যাঁ সেটাই বলতেছি। খেয়াল রাখবা, যদি ডিসকাউন্টিং ফ্যাক্টরের তুলনায় আইআরআর ছোট হয় তাহলে ওই প্রজেক্টটা রিজেক্ট, ওটা অ্যাকসেপ্ট হবে না। ডিসকাউন্টিং ফ্যাক্টর মানে হচ্ছে খরচ, ওটাকে কস্ট অফ ক্যাপিটাল বলে। ডিসকাউন্টিং ফ্যাক্টরের অপর নাম হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, মানে ক্যাপিটালের খরচ কত। তো খরচ যদি আয়ের যে রেট বেশি হয়, আইআরআর হচ্ছে অভ্যন্তরীণ উপার্জনের হার, তোমার উপার্জনের হারটা যদি খরচের তুলনায় কম হয় তাহলে তো এই প্রজেক্ট রিজেক্ট হবে, কারণ ইনকামের চেয়েও খরচ বেশি। আর যদি এরকম হয় যে ডিসকাউন্টিং ফ্যাক্টরের চেয়ে আইআরআর বড় আসছে, তার মানে খরচের চেয়েও ইনকাম বেশি হয়েছে, তখন তুমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবা, গ্রহণ করবা। বুঝছো কিনা? স্যার মূলত আইআর এর মানটা যখন বড় আসবে তখন আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। তার চেয়ে বড় হবে মানে ওই যে ডিসকাউন্টিং ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্টের ফ্যাক্টর চেয়ে বড় আসলে অ্যাকসেপ্ট করবা, আর যদি ওখান থেকে ছোট আসে তাহলে রিজেক্ট করবা। যেমন এই অঙ্কে মনে করে 8.94% আসছে, কেমন? তো এই অঙ্কে দেখো ডিসকাউন্টিং ফ্যাক্টর ছিল কত? এই যে 10%। কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট ছিল? তাহলে এই অঙ্কে আইআরআর কি অ্যাকসেপ্ট হবে? এই প্রজেক্টটা কি অ্যাকসেপ্ট হবে? না, রিজেক্ট হবে। ঠিক আছে। আর তাছাড়া আরো দেখো, এই প্রজেক্টটা রিজেক্ট হওয়ার আরো কারণ আছে। এই যে এখানে এনপিভিও কি আসছে? নেগেটিভ আসছে। ঠিক আছে, তাহলে এনপিভি নেগেটিভ আসলে ওই প্রজেক্টটাকে আমরা এমনিতে কি বলি? রিজেক্ট বলি, মানে এটা ভালো না, প্রফিটেবল না। বুঝতে পারছো? এদিকে নেগেটিভ আসলে আলটিমেটলি আইআরআর এর মানটাও কস্ট অফ ক্যাপিটালের চেয়ে ছোট আসবে। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। 8 নাম্বার। এটা প্রিভিয়াস, হ্যাঁ বলো। ওই ধরেন কোন অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল এটা দেয়া না থাকে, শুধু সার্ভিস ভ্যালু দেয়া থাকলে আপনি শুধু সার্ভিস ভ্যালুই আসবে না, প্রেজেন্ট ভ্যালুর সাথে হ্যাঁ ওই যে পিভি সাথে রিলেটেড কোনো কোশ্চেন থাকলে ওইটা কিভাবে বুঝবো যে পিভি সাথে রিলেটেড কোনো কোশ্চেনটা কি রকম হতে পারে? মনে করো এনপিভি সূত্র কি? হ্যাঁ, এবারে শীট খুঁজতেছে, এনপিভি সূত্র জিজ্ঞেস করছি। শীট কই দিছেন? পিভি মাইনাস পিভি অফ এনসিও। হ্যাঁ, তো টিপিভি মানে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু, কেমন? তাহলে প্রেজেন্ট ভ্যালুর কলাম না করলে কি টোটাল প্রেজেন্ট ভ্যালুর মান পাবা? না। তাহলে এটা প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড না এই সূত্রটা? এই আচ্ছা ওইটা মানে যে সূত্রগুলোতে প্রেজেন্ট ভ্যালুর মান আসবে ওদের ক্ষেত্রে তখন এটা প্রেজেন্ট ভ্যালু লাস্ট ইয়ারে বসে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, 8 নম্বর অঙ্ক দেখো সবাই। ছোট একটা অঙ্ক, পার্ট বি তে আসছিল এই অঙ্কটা। হাসান ম্যানুফ্যাকচারিং লিমিটেড ইজ এক্সামিনিং। হলে আমি পুরোপুরি ভালো থাকবো নয় পুরোপুরি মুক্তি পাবো? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ও মাই গড, কে কি কথা বলছে? ভাইয়া আপনি দেখতে পারবেন কে কথা বলছে। আমার তো মেহজাবিনের নাটক চলতেছে। আমরা দেখছি ভাইয়া হাসার জন্য মোড অন করলাম। ভাইয়া ব্যাপারটা সিরিয়াস কিন্তু। কি ভাই আমরা হাসতেছি যে এটা কিন্তু ভালো হচ্ছে না। কে কি বলছে এটাই তো বুঝি নাই। ভাইয়া কারো সাথে মনে সামওয়ান ইন ডিপ্রেশন বা কিছু একটা ঝামেলা চলতেছে এই ব্যাপারে। এটা হয়তো ভাই আপনি দেখতে পারবেন ওখানে। না কই, আমার এখান থেকে তো নাম তো দেখছি, বাট কথা হচ্ছে আমার এখান থেকে তো শো হয় নাই। তুই বাপরে বাপ। আচ্ছা বাদ দেন, যা যা আচ্ছা বাদ দেন, শুরু করেন। লাভ নাই। বলতেছে বলে আনমিউট হয়ে গেছে, আপনি কিছু বলতেছিল বাদ দিছে। আমি সবাইকে মিউট অল করে দিই, এরপর আবার যার যেখানে প্রশ্ন থাকবে প্রশ্ন নিব। আচ্ছা দেখো 8 নাম্বার। হাসান ম্যানুফ্যাকচারিং লিমিটেড ইজ এক্সামিনিং দ্য প্রফিটেবিলিটি অফ ইনভেস্টিং ইন নিউ প্রজেক্ট। ইনভেস্টমেন্ট হচ্ছে 12,60,000 টাকা। রেসিডুয়াল ভ্যালু অর্থাৎ সেলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে সেলভেজ ভ্যালু 60,000 টাকা।
আর ওই প্রজেক্টের লাইফ হচ্ছে 20 বছর। annual profit of the project before tax, that means CFBT, before tax means CFBT, CFBT হচ্ছে 1,80,000 টাকা। আচ্ছা, CFBT 1,80,000 টাকা আর ট্যাক্স রেট হচ্ছে 50%। ওকে, এখন যেহেতু CFBT মাত্র একটাই অ্যামাউন্ট দেওয়া আছে, আবার অঙ্কটা হচ্ছে 20 বছরের অঙ্ক, তো 20 বছরের জন্যই হচ্ছে প্রত্যেক বছর 1,80,000 করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক। অনেকে বুঝতে পারে না যে কোনটা ইকুয়াল ক্যাশ ফ্লো। এটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ফ্লো। দেখো এখানে কিন্তু 20 বছরের জন্য 20 রকমের ক্যাশ ফ্লো দেয় নাই, 20 বছরের জন্য 20 রকমের CFBT দেওয়া নাই। CFBT যদি একটাই অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে মনে রাখবা এটা ইকুয়াল, মানে 20 বছরে 1,80,000 1,80,000 1,80,000 করে CFBT ছিল। আচ্ছা, তাহলে ট্যাক্স রেট হচ্ছে 50%। আর যখন CFBT থাকবে তখন প্রশ্নে ট্যাক্স রেটও থাকবে। তো তোমাকে প্রথমে 1 নাম্বার রিকোয়ারমেন্টে অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের করতে বলছে। তো অ্যানুয়াল ক্যাশ ফ্লো মানে হচ্ছে যে CFAT বের করতে হবে, ঠিক আছে? অ্যানুয়াল ক্যাশ ফ্লো মানে হচ্ছে CFAT টা বের করতে হবে, কেমন? যেহেতু প্রশ্নে CFBT দেওয়া আছে, এটাকেও ক্যাশ ফ্লো বলে, তবে এটাকে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বলে। আর যেহেতু বিফোর ট্যাক্স প্রশ্নে দেওয়া আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই ক্যাশ ফ্লোটা মানে হচ্ছে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো বের করতে হবে। তো আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো দ্যাট মিন্স CFAT কিভাবে বের করে? ইয়ার থেকে ইয়ার বসাবো, CFBT বসাবো, CFBT থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে EBT পাবো, EBTর উপর ট্যাক্স ধরবো, EBT থেকে ট্যাক্স বাদ দিলে EAT পাবো, EATর সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে পুনরায় CFAT পেয়ে যাব। এটাই হচ্ছে আনসার। রো হবে মাত্র একটা, 1 থেকে 20 বছর। 1 থেকে 20 বছরের CFBT হচ্ছে 1,80,000। 1 থেকে 20 বছরের ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট একটা, এই যে ডেপ্রিসিয়েশন নিচে দিক ক্যালকুলেশন করা আছে অলরেডি, যে ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ, মানে 20 বছরের জন্য 60,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে সলিউশনটা একটু দেখাই দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো 1 নাম্বার রিকোয়ারমেন্টের সলিউশন, ইয়ার 1 থেকে 20 বছর CFBT 1,80,000, এই যে CFBT 1,80,000, এরপর ডেপ্রিসিয়েশন আগের সূত্র দিয়ে বের করছি, CFBT থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে EBTর উপর ট্যাক্স ধরতে হবে, ট্যাক্স হচ্ছে 50%, প্রশ্নে দেওয়া আছে 1,20,000 50% হচ্ছে 60,000 টাকা। এরপর EBT থেকে ট্যাক্স বাদ দিলে EATর সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করলে CFAT। 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। এরপর আসো পেব্যাক পিরিয়ড। এখন যেহেতু অঙ্কটা ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক, ইকুয়াল ক্যাশ ফ্লো মানে 20 বছরই ক্যাশ ফ্লো একটা, ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্কে পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে NCO বাই NCV। ইকুয়াল ক্যাশ ফ্লো সূত্র হচ্ছে NCO বাই NCV। দেখো রিকোয়ারমেন্ট 2 তে দেওয়া আছে পেব্যাক পিরিয়ড NCO বাই NCV। NCO মানে নেট ক্যাশ আউটলে, যেটা আমাদের এই অঙ্কে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা এই যে 12,60,000 টাকা প্রশ্নের শুরুতে দেওয়া ছিল। যেহেতু এখানে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, তাই যেটাই ইনভেস্টমেন্ট সেটাই NCO। যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকতো তাহলে আমরা ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করতাম। আচ্ছা, তো NCO হচ্ছে 12,60,000 আর নেট ক্যাশ বেনিফিট ইচ ইয়ার 1,20,000 টাকা, ঠিক আছে? এই যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, হ্যাঁ, নেট ক্যাশ বেনিফিট ইচ ইয়ার মিন্স ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স CFAT 1,20,000, তো ভাগ করলে আনসার হচ্ছে 10.5। এরপর রিকোয়ারমেন্ট 3 রেট অফ রিটার্ন। আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু পরে নিব। রেট অন রিটার্ন অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ARR, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট মিন্স ARR, ঠিক আছে? তাহলে ARR এর সূত্র হচ্ছে অ্যাভারেজ EAT বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। তো অ্যাভারেজ EAT হচ্ছে গিয়ে এখানে আর কোনো কিছু দিয়ে ভাগ করার দরকার নেই, কেননা এই যে EAT যেটা আছে সেটাই অ্যাভারেজ, যেটা আছে সেটাই অ্যাভারেজ। কেমনে বুঝলাম এটাই অ্যাভারেজ? কারণ এটা 1 থেকে 20 বছরের জন্য, তার মানে অ্যাভারেজেই 60,000 করে, অ্যাভারেজে 60,000। এটাকে আবার তুমি 20 বছর দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নাই। যদি 1 থেকে 20 বছরে 20 রকমের থাকতো EAT, তখন আমরা পুরোটাকে যোগ করে টোটাল EAT কে যোগ করে 20 দিয়ে ভাগ করে দিতাম, ঠিক আছে? বাট ইকুয়াল ক্যাশ ফ্লোতে এটাই অ্যাভারেজ, মানে সবগুলো এখানে অ্যাভারেজ। এই যে ট্যাক্স 60,000, এটা অ্যাভারেজে 60,000 20 বছর পর্যন্ত, EBT 20 বছর পর্যন্ত 1,20,000, ডেপ্রিসিয়েশন 20 বছর ধরে 60,000, মানে সবগুলো অ্যাভারেজ, তাই কোনো কিছু দিয়ে ভাগ করার দরকার নেই, অ্যাভারেজ EAT। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে NWC প্লাস NCO প্লাস সেলভেজ ভ্যালু। তো এখানে NWC নেট ওয়ার্কিং ক্যাপিটাল লিখে নেই কেন? কারণ এখানে এই অঙ্কে প্রশ্নে নেট ওয়ার্কিং ক্যাপিটাল দেয়াই ছিল না, লিখারও দরকার নেই, লিখলেও তুমি শূন্য লিখবা। আচ্ছা, NCO প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইড টু, NCO হচ্ছে গিয়ে 12,60,000 যেটা প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে সেলভেজ ভ্যালু দেওয়া ছিল 60,000 টাকা,
2 দিয়ে ভাগ করে দিলাম, ব্যাস আমাদের 6,60,000 আসছে। এভারেজ ইএটিকে এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করলে আনসার চলে আসছে। এই হচ্ছে আমাদের অঙ্কটা, খুবই সহজ, কিন্তু তারপরেও পরীক্ষায় আসলে অনেকেই ভুল করে আসে। ওই যে সবাই আনইকুয়াল করতে করতে অভ্যস্ত হয়ে যায়, পরে দেখা যায় পরীক্ষার হলে ইকুয়াল ক্যাশ ফ্লোর অঙ্ক দিয়ে দিছে। আমি সবাইকে আনমিউট করতেছি, কারো প্রশ্ন থাকলে করবা। স্যার তার এটা মানে তো ভাইয়া বলো। এটা কত মার্কের? সরি, এনসিবিটা কি সবসময় ইবিএটি এর উপরে বের করতে হবে? এনসিবি হচ্ছে ওইটাই ও সিএফএটিটা, সিএফএটি যে মানকে সেটা হচ্ছে নেট, এনসিবির পূর্ণরূপ হচ্ছে নেট ক্যাশ বেনিফিট ইচ ইয়ার, অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কারো প্রশ্ন আছে 8 নাম্বার অঙ্ক নিয়ে? কারো প্রশ্ন? ভাইয়া হুম, ওখানে যেটা হ্যাঁ, প্রশ্নে যেটা বিফোর ট্যাক্স দেয়া আছে ওটা কি কখনো আফটার ট্যাক্স থাকবে? আফটার ট্যাক্স থাকলে তখন তো তোমাকে আর 1 নাম্বার রিকোয়ারমেন্টটা চাইবেও না, কারণ 1 নাম্বার রিকোয়ারমেন্টের আনসারই হচ্ছে আফটার ট্যাক্স মানে সিএফএটি। তখন চাইতে পারে, তখন পেব্যাক পিরিয়ডে এটা দিলে সমস্যা কি? তখন তোমার কাজ ঝামেলা কমে গেল, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টের কাজ, এটা কিছুই করতে হবে না। এরকম অঙ্ক ভাইয়া 4 নাম্বারের জন্য আসবেই তো? হ্যাঁ, এটা 4 মার্কসের জন্য আসছে, এটা প্রিভিয়াস কোশ্চেন। ওকে, কারো প্রশ্ন আছে? প্রশ্ন আছে না নাই কিছুই তো বলবো নাই মনে হয় ভাই, এই জন্য সবাই চুপ। আচ্ছা ঠিক জুবাইর আছে, কি সুশীল ক্লাস করে? ওকে, আমরা তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ম্যাথে চলে যাই। 9 নাম্বার, এটা আবার 2 ফেজে চলে গেছে, দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, দেখো কি লিখছে, দেখো। Dia Enterprise is considering a new product line. The details of the investment proposal are as follows. ঠিক আছে, ইনিশিয়াল ক্যাশ আউটলে 1 লাখ টাকা, এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স, স্ক্র্যাপ ভ্যালু দ্যাট মিন্স সেলভেজ ভ্যালু 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল 20,000। তাহলে সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল দুইটাই যোগ করে কোথায় বসাবো? কার ঘরে বসবে? শেষ বছরে সিএফএটির ঘরে, সিএফএটির ঘরে বসে। এরপরে লাস্ট ইয়ারের ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করে ফিবির সাথে কি হয়, যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। আর এনসিও বের করব কিভাবে? ইনভেস্টমেন্টের সাথে ইনিশিয়াল ক্যাশ আউটলের সাথে ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করব। গুড, ইনিশিয়াল ক্যাশ আউটলের সাথে ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করলেই এনসিও পাওয়া যাবে। আচ্ছা, এখন আসি প্রশ্নে যে ক্যাশ ফ্লো দেওয়া আছে, এটা কি বিফোর ট্যাক্স মানে সিএফবিটি নাকি সিএফএটি? সিএফএটি সিএফবিটি ট্যাক্স রেট আছে, কারণ ট্যাক্স রেট আছে এর জন্য এটা সিএফবিটি। গুড, ট্যাক্স রেট যে নিচে দিয়ে দেখো ট্যাক্স রেট দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া থাকলে মনে রাখবা এটা সিএফবিটি, আর যদি ট্যাক্স রেট দেওয়া না থাকতো তাহলে এটা হতো সিএফএটি। কথা ক্লিয়ার কিনা? আর এখানে কস্ট অফ ক্যাপিটাল দিচ্ছে 10%, ঠিক আছে? তো এটা তো হুবহু আগের অঙ্কটার মতোই মনে হচ্ছে। 7 নাম্বার। আচ্ছা না, এখানে রিকোয়ারমেন্ট কম, পেব্যাক পিরিয়ড আর এভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলছে, কেমন? আচ্ছা, তো এটা তো সহজ একদম। তো পেব্যাক পিরিয়ড আর এভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলছে, এখানে কি কোথাও স্যালারিজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হয়েছে ছকের মধ্যে? দেখো তো। না। কেন যোগ হয় নাই? কেন যোগ হয় নাই বলো? পিবি বের করতে বলেন এটা। প্রেজেন্ট ভ্যালুর সাথে ইয়েস, রিলেটেড কোনো কিছু নাই। ভেরি গুড। অর্থাৎ যে দুইটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, এই দুইটার কোনোটার জন্য প্রেজেন্ট ভ্যালুর কলামের দরকার নাই। এই দুইটা রিকোয়ারমেন্টের জন্য প্রেজেন্ট ভ্যালুর কলামের দরকার আছে। দেখো ছকের মধ্যে কোথাও কিন্তু প্রেজেন্ট ভ্যালুর কলাম নাই। যদি কোনো রিকোয়ারমেন্ট থাকতো যে প্রেজেন্ট ভ্যালুর সাথে রিলেটেড, তখন কিন্তু ঠিকই ছকের মধ্যে কি করতে হতো, ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু লিখতে হতো। তাহলে দেখো এখানে পেব্যাক পিরিয়ড আর এভারেজ রেট অফ রিটার্ন এই দুইটা এতক্ষণ পর্যন্ত বুঝাইছি, আশা করি কারো প্রশ্ন থাকার কথা না। দেখো তোমরা নিজেরাই দেখো কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া পেব্যাক পিরিয়ডের হ্যাঁ, ওখানে সূত্রতে এটা পড়নি মনে হয়।
বসাই দিবা আর কি এখানে, এই যে ফার্স্ট নিচে দিয়ে লেখা আছে তো 5 ইয়ার্স নিচে লেখা আছে তো, এটা অনেক কিছু মানে তাড়াতাড়ি করাতে বা ইয়া করাতে কিছু ভুল ত্রুটি আছে, তবে এটা ওই সলিউশন দেওয়ার সময় এগুলো কারেকশন করে দিব। ভাইয়া সিডি এর ব্যাপারটা বললেন না তো, ওই যে ডি তো পরের বছর ধরা কি সি এর পরের বছরের E18 CF18 না ডি ধরে, এখানে তো পরের বছরের নাই। কোনখানে পরের বছর নাই? ভাইয়া CF18 আর CF8 এর কথা বলতেছে স্যার। ইয়ার এর আচ্ছা। আমাদের ওই 5 যেখানে পরের বছর ধরি না ডি, তো ওইটাই বোঝানো, এখানে তো পরের বছর নাই, একই ইয়ারে ধরছে। একই বছরে দুইটা ধরা হয়েছে। হ্যাঁ সি আর ডি দুইটাই। কত নাম্বার অঙ্কে? এখন যেটা দেখা যাচ্ছে ভাইয়া এটা আর কি। ও আচ্ছা এটা হ্যাঁ 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 ওটা এই জায়গায়। হ্যাঁ আচ্ছা এরকম একজনের প্রশ্ন করছিল না, দেখো খেয়াল করো, যখন আমি দুইটাই এখানে দুইটার আনসার আছে, যখন কখনো যদি নেগেটিভ চলে আসে, এই যে নেগেটিভ আসছে, ঠিক আছে, যে সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছে, এই জায়গায় নেগেটিভ চলে আসছে, 15,000 থেকে 18,000 বাদ দিচ্ছে, নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে কি করব? নেগেটিভ আসলে কনফিউজড হওয়ার দরকার নেই, কারণ ফাইনালি সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কিভাবে পজিটিভ হয়ে যায়? ওই যে ইএটির সাথে পুনরায় আবার এই যে ডেপ্রিসিয়েশনটা যখন যোগ হয়, তখন প্লাসের অ্যামাউন্টটা যেহেতু বড়, সেজন্য এটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয় গেল যে যদি নেগেটিভ আসে তাহলে এইভাবেই করব, কোনো সমস্যা নেই। কারণ আবার অনেকেই যখন একটা দুইটা নেগেটিভ আসে তখন মনে করে যে অঙ্কটা মনে হয় ভুল হয়ে যাচ্ছে, অঙ্ক ওখানে রেখে দেয়, এভাবে রাখার কোনো মানে হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি সিটা যদি লাস্ট ইয়ারে হয় তাহলে আমি ডি কিভাবে ধরবো? ঠিক আছে, তো ডিটাও তখন একই ইয়ারটাই ধরবা। সি সাধারণত এরকম হওয়ার কথা না, ঠিক আছে, কিন্তু এক্সেপশনাল কোনো অঙ্ক, এক্সেপশনাল বলতে মনে করো 99% অঙ্কই থাকবে ওভাবে যে সি এর পরে একটা লাস্ট ইয়ার থাকবে 99% অঙ্কে। আর কোনো কারণে যেহেতু প্রশ্নগুলা স্যারেরা অনেক সময় মানগুলা নিজের থেকে বসায় বইয়ের প্র্যাকটিস করার জন্য, কাল্পনিক মান ধরে জাস্ট অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য দেয়, তো সেক্ষেত্রে যখন মানগুলো একটু এদিক সেদিক হয় তখন দেখা যায় যে সি যে বছরে ডিও ঠিক মানে সি এর পরে আর কোনো বছরই আসতেছে না, তখন কি করবা? তখন সি যে বছরে আসছে ডিও কি করবা, সেই বছরটাই ধরে নিবা, যেহেতু আর কোনো অন্য কোনো কি নাই, ইয়ার নাই। বুঝছো কিনা? তবে এরকম অঙ্ক থাকবে যে হয়তো 1% অঙ্ক, 99% ওই স্বাভাবিক নিয়মেই থাকে। জি ভাই, আমাদের সময় প্রতিবন্ধী অঙ্কগুলো আসে। স্যার একটা কোশ্চেন আছে বলো। স্যার এখানের মধ্যে ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, আমার ইবিটি যদি মাইনাসই থাকে, মানে আমি ওই বছর আমার কোনো আর্নিং এ হয় না, আর্নিং এ হয় না, ট্যাক্স কোথা থেকে দিব? ঠিক আছে, রিয়েলিটি তো ওইটাই যে লসের উপর তো আর কখনো ট্যাক্স দেয়া হয় না, কিন্তু এগুলো হচ্ছে জাস্ট অঙ্ক প্র্যাকটিসের জন্য বা পরীক্ষায় মনে করো আনসার করার জন্য বা পাস করার জন্য শেখা। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আর্নিং এর নেগেটিভের উপর কখনোই কি করা হয় না, ট্যাক্স কাউন্ট করা হয় না। এটা একটা মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা ছিল না, 30,000 একটা 3,000 একটা মাইনাস ফিগার, 1350 একটা মাইনাস ফিগার। কোন কলাম থেকে কোনটা বাদ দিচ্ছ? 3,000 এটার উপরে ধরা হয়েছে যে 3,000 এর উপরে ট্যাক্স ধরা হয়েছে, ঠিক আছে। তো এরপরে এখান থেকে এটা তো মাইনাস থেকে তো মাইনাস যাচ্ছে, ঠিক আছে, তো পরেরটা মাইনাস না, ওর কথা ঠিক আছে। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে দেয় ইএটি আসে, জি এটা তাহলে এটা মাইনাসে কি হওয়ার কথা? প্লাস হওয়ার কথা। প্লাস হওয়ার কথা। প্লাস কিভাবে হবে? এটা তো মাইনাস হবে না, মানে প্লাস হবে না, আরে প্লাস হবে না মানে মাইনাসের অ্যামাউন্টটা প্লাস হবে, মানে মাইনাসের অ্যামাউন্টটা প্লাস হবে আর কি, মানে 3,000 আর 1,350 হবে মানে কত 31,350, এটা হবে যে 31,350। না স্যার ঠিক আছে, তো এখানের মধ্যে 3,000 টাকা হচ্ছে বড়, 3,000 টাকা হচ্ছে বড়, 3,000 টাকার উপর ট্যাক্স যত পার্সেন্ট আছে আমার 1,350 টাকা আছে, তো ট্যাক্স তো স্যার সবসময় মাইনাসে যাবে, তো 3,000 টাকা যেটা বড় আছে সেটার থেকে অল্প টাকা যাইলে তো আমার ওইটাই মাইনাস ফিগারটাই থাকতেছে। 3,000 টাকা তো আগে থেকে, শোনো 3,000 টাকা আগে থেকে মাইনাস, এক মিনিট আমি বলি, 3,000 টাকা আগে থেকে মাইনাস, কেমন? এরপরে 1,350 টাকাও মাইনাস। তো আমরা ইএটি পাই কিভাবে?
ইভিটি থেকে ট্যাক্স বাদ দিই, ঠিক না? তো এটা তো মাইনাস, আবার এটাও মাইনাস, তো এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, 1650 হবে। হ্যাঁ, কারণ মাইনাস থেকে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাসটা বিয়োগ করলে মাইনাসে 1650। এটা বুঝছো কিনা নাকি বুঝো নাই ক্যালকুলেশনটা? বুঝি নাই স্যার। আচ্ছা, আমি এটা মাইনাস হবে না, বোর্ডে ট্যাক্সে ব্র্যাকেট থাকাটা ভুলে আমি না ব্র্যাকেটও ঠিক আছে, বোর্ডে লিখে দেখাই তাহলে বুঝবা। সবই ঠিক আছে। 3000 এটা ছিল যে মাইনাস, এরপরে সেখান থেকে 1350 হচ্ছে আগে থেকে মাইনাস আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে জিনিসটা হবে এভাবে 1650। ভাইয়া বুঝছি, প্রশ্ন মতো দিয়ে ইকুয়েশন দিয়ে করলে মাইনাস প্লাস চলে আসে। দেখো আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা, আমার ছবিতে ক্লিক করো, দেখো। কিন্তু এখন আরেকজনের ছবি চলে আসছে। ভাইয়া যে কথা বলতেছে তার ছবিতে উঠবে, চুপ থাকো সবাই। আচ্ছা তো মিউট কর, তোমরা চুপ থাকলেই হবে, আমি কথা বলতেছি তাহলে ছবিটা দেখতে পারবা। ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। এটাই ছিল আর কি, যে দুইটাই মাইনাস ছিল, আবার শেষেরটা যেহেতু পুনরায় মাইনাস করতে হচ্ছে সেজন্য শেষেরটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো 3000 হচ্ছে বড় ফিগার, ঠিক আছে, তার সামনে মাইনাস ছিল, এই জন্য মাইনাস 3000 থেকে প্লাস রেয়া গেলে মাইনাসে 1650 থেকে যায়। ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার আমার। আর কারো প্রশ্ন? স্যার এখানে যদি জিরো দিয়ে মানে জিরো দিয়ে করি তাহলে কি স্যার আনসার কেটে দিবে, মানে নাম্বার কাটবে? আনসার তো মিলবে না, অবশ্যই কেটে দিবে। আর এইসব যে ইয়াতে অঙ্কগুলোতে আনসার তোমার হুবহু না মিললে জিরো দিয়ে দিবে ডাইরেক্ট। ফিনান্সের বা ম্যাথের ওইগুলো হচ্ছে D0, অ্যাকাউন্টিং রিলেটেড ম্যাথ হলে কিছুটা নাম্বার দেয়, বাট ফিনান্সে কোনো মার্কস নাই পার্সিয়াল। যদি রিকোয়ারমেন্ট আকারে থাকে তাহলে রিকোয়ারমেন্ট অনুযায়ী মার্কস আছে, বাট তোমার ডাইরেক্ট যদি বলো যে ফিভি কত আসছে, যদি একটাই রিকোয়ারমেন্ট থাকে, মনে করো শুধু আইআরআর বের করতে বললো, 10 মার্কসের একটা অঙ্ক, শুধু আইআরআর চাইছে, এখন আইআরআর আনসার মিলে নাই, তাহলে ডাইরেক্ট জিরো দিয়ে দিবে। হ্যাঁ, আইআরআর খেয়াল রাখবা, প্রথম অংশ মিলবে সবার সাথে, বাট শেষের অংশ অর্থাৎ দশমিকের পরের অংশ কারোর সাথে কারো নাও মিলতে পারে, ওটার জন্য কোনো নাম্বার কাটে না। নাম্বার কাটবে বা কেটে দিবে কখন? মনে করো একটা আনসার 10.56, এখন যাদের 10 আসবে সবাইকে কিন্তু ফুল মার্কস দিয়ে দিবে, কারণ কারো 10.56 আসবে সে জায়গায় কারো 10.60 আসবে, কারো 10.65 আসবে, নো প্রবলেম, সবারই ফুল মার্কস দিবে। কিন্তু কারো যদি 10 এর জায়গায় 8 চলে আসে, 7 চলে আসে বা 6 চলে আসে, তখন তাদের ডাইরেক্ট জিরো দিয়ে দিবে। এজন্য একটু কেয়ারফুল থাকতে হবে। স্যার হ্যাঁ স্যার, আমরা আইআরআর এ তো দুইটা মান ধরি না, একটা পজিটিভ আর একটা নেগেটিভ যেটা আছে, তো পরের মানটা তো সাপোজ অন্য কারোর সাথে আমার নাও মিলতে পারে, না মিললে তো তাহলে আমার পরের মানটা, এক মিনিট, পরের মান তোমার না মিললেও, মানে তুমি যে ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে করছো, মনে করো কেউ পরের মানটা 8% দিয়ে করছে, কেউ হয়তো 9% দিয়ে করছে, ওটা না মিললেও কোনো সমস্যা নাই, তুমি 8% দিয়ে করলেও তোমার রেজাল্ট যেটা আসবে, যদি আলটিমেটলি নেগেটিভ দরকার হয়, 8% দিয়ে করে মনে করো তোমার নেগেটিভ এনপিভির দরকার, নেগেটিভ আসছে, কেউ মনে করো 9% দিয়ে করছে, তারও কি আসছে, নেগেটিভ এনপিভি আসছে, কোনো সমস্যা নাই, তুমি যখন আইআরআর এর মান বের করবা তার রেজাল্টের সাথে তোমার রেজাল্টের ব্যবধান কম থাকবে, অর্থাৎ তার যদি রেজাল্ট, আইআরআর এর রেজাল্ট যদি 10.30% আসে, তোমারও দেখা যাবে 10.20% বা 10.10% এরকম আসবে, অর্থাৎ ওই মূলত পার্সেন্টেজটা এক থাকবে না, মানে আনসারটা, ইয়েস, আনসারের প্রথম অংশটা সবার একই থাকবে, ওই পরের অংশটা এদিক সেদিক হতে পারে, অর্থাৎ দশমিকের পরের অংশটা কম বেশি হতে পারে, ওটা কোনো সমস্যা না, কিন্তু প্রথম অংশটা ম্যাক্সিমামের একই থাকবে। আর ডিসকাউন্টিং ফ্যাক্টর এক একজনে এক একটা ধরুক, নো প্রবলেম, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আনসারের ক্ষেত্রে সবার দেখা যাবে একইটাই চলে আসবে, কারণ ওগুলো সিস্টেম করা ওভাবে কানেক্টেড, যে তুমি যে যাই ধরুক না কেন ঘুরে ফিরে রেজাল্ট একই চলে আসবে। আর কারো প্রশ্ন? কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আজকে আমরা, তোমরা ইউনিভার্সিটি কোশ্চেন গুলা করে ফেলবা, কারণ ইউনিভার্সিটি কোশ্চেনের মধ্যে নতুন কোনো কিছু নাই, যা করাছি তার সাথে রিলেটেড এবং তার চেয়েও সহজ, ঠিক আছে? এগুলো করে ফেলবা, আর নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার হচ্ছে
আমাদের ডিমান্ড ফোরকাস্টিং। হ্যাঁ, ডিমান্ড ফোরকাস্টিং সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ওটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস রিলেটেড অঙ্ক। লিস্ট স্কোয়ারের মেথড আছে, মুভিং এভারেজের অঙ্ক আছে, সেমি এভারেজের অঙ্ক আছে। ঠিক আছে, থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্সে করছো যে টাইম সিরিজ অ্যানালাইসিস, ঠিক না? বিজনেস স্ট্যাটিস্টিক্সে ছিল না? জি জি। হ্যাঁ, ওই চ্যাপ্টারটাই যে এখানে আমাদেরকে ডেটা এই প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমি 3টে ক্লাস দিয়েছি। একটা ক্লাসে সেমি এভারেজ, মুভিং এভারেজের অঙ্কগুলো দেখাবো, একটা ক্লাসে লিস্ট স্কোয়ারের অঙ্কগুলো দেখাবো। এভাবে যত রকমের অঙ্ক আছে সবগুলো দেখাই দিব। ওখান থেকে 4 মার্কসের একটা অঙ্ক আসে। যদি মুভিং এভারেজের অঙ্ক দেয় তাহলে 4 মার্কসের জন্য দেয়, আর লিস্ট স্কোয়ারের অঙ্ক দিলে সেটা 10 মার্কসের জন্য দেয় পার্ট সিতে। তো আজ তাহলে এতটুকুই থাক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। এই চ্যাপ্টার থেকে দুইটা আসে না ভাইয়া? ক্যাপিটাল বাজেটিং থেকে মাস্ট আসে, মাস্ট। ঠিক আছে, দুইটা ইউনিভার্সিটি একটা কোশ্চেন মিনিমাম থাকে। সলভটা দিয়ে দিবেন, সলভিংটা। ইউনিভার্সিটি কোশ্চেনের সলভিংটা আমার কাছে রেডি নাই। ঠিক আছে, থাকলে দিয়ে দিতাম। যদি রেডি করি তাহলে দিয়ে দিব, আপাতত তোমরা নিজেরা করো। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্কটা নাই তাহলে? না, হোমওয়ার্ক দরকার নেই, ও জাস্ট ইউনিভার্সিটি কোশ্চেনগুলো করবা। ঠিক আছে, ওকে ওকে তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু ক্লিয়ার করলে ভালো হতো। অ্যাসাইনমেন্টের ব্যাপারে কি ক্লিয়ার করতাম? স্যার ওই টাইমিংটা মানে আপাতত নাই, আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তখন আমি বলবো কিভাবে দিতে হবে বা কখন দিতে হবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার বিগত ক্লাসের আনসার পাই নাই। স্যার বিগত ক্লাসের আনসার আমি তো বিগত ক্লাসের সাথে সাথে দিয়ে দিছি আনসারটা। না স্যার, ইয়াগুলা পাই নাই, মার্কটা পাই